মধুশ্যাওলা বর্ণের ছেলেটা, নাম অভি। ক্লাস 11-এ পড়ে। পড়াশোনায় ভালো, তাই পাড়ায় তার নামও আছে। অভির ফেসবুকে একদিন হঠাৎ একটা মেসেজ আসে, তোমার নাম কি গো? এখান থেকে শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়। অভি, আমাদের বিয়ের পর কটা বাচ্চা নিবি? এই তো শুরু, এখন থেকে এত ভাবার কি আছে? বল না প্লিজ। জানিস তোকে ছাড়া এক মুহূর্ত ভাল লাগে না। তোকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। সারাটা জীবন তোর সাথে থাকতে চাই। আমায় বিয়ে করবি তো? হ্যাঁ রে, চিন্তা করিস না, আমি তাই আছি তো। দুজন দুজনকে দিনে কথা একবার না দিচ্ছি, দেখে থাকতে তোর পারে সাথে না। সারাটা জীবন দুজনের বাড়ি থাকবো। একটা গ্রামে, তাই পাড়ার কিছু বন্ধু বান্ধবীরা এই ব্যাপারটা জেনে যায়। এভাবেই কেটে যায় কয়েকটা মাস। তারপর একদিন অভির এক বন্ধু বলে, অভি 4,000 টাকা ধার দে তো, তোকে 2 মাস পর ফিরিয়ে দেব। আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু স্কলারশিপের কিছু টাকা ব্যাংকে পড়ে আছে, তুই টাকা ফিরিয়ে দিবি তো? হ্যাঁ ভাই, ফিরিয়ে দেব, আমার উপর ভরসা রাখ। ঠিক আছে, কাল টিউশনে দেখা হবে, তখন দিয়ে এই দেব। বলে কথা মতো তাকে 4,000 টাকা দিয়ে দেয়। এভাবে কেটে যায় তার ক্লাস 11। দুর্গা পূজায় আমার 4টা জামা হলো, তুই কটা নিয়েছিস? না, নেওয়া হয়নি, কাল আমরা বাজার করতে যাব। যদিও অভি জানে এই বছরও তার জামা হবে না, বাবা গরিব, সেটা বান্ধবীর কাছে সে লজ্জায় প্রকাশ করতে পারে না। কিন্তু তাদের এই সুসম্পর্ক এক বান্ধবী সহ্য করতে পারছিল না। আজ আমি অভিকে একটা মেয়ের সাথে ঘুরতে দেখলাম। বোধহয় তারা স্কুলে একসাথেই পড়ে। কাল তুই স্কুলে কোন মেয়ের সাথে ঘুরেছিস? না তো, আমি কারোর সাথে ঘুরিনি। তোকে এসব কথা কে বলেছে? আমাকে যে বলুক, তুই আমার দিব্যি করে বল তুই কোনো মেয়ের সাথে ঘুরেছিস কিনা। আমাদের সম্পর্কটাকে দেখতে পারছে না তুই, সেটা বুঝতে পারছিস না? আমি শুধু তোকেই ভালোবাসি। তুই কাল একা সাইকেল নিয়ে কোথায় যাচ্ছিলি? আমার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, সেটাই ঠিক করতে। আমাদের ব্যাপারটা মাকে কেউ জানিয়ে দিয়েছে, তাই আর সাহস হয়নি তোকে বলার। এই কদিনে তৃষ্ণার মনের ভাবে বোঝা যাচ্ছিল কিছু একটা গন্ডগোল হয়েছে নিশ্চয়ই। আবার একদিন তৃষ্ণার পাড়ার এক কাকু ওদের একসাথে দেখে ফেলেছে, আর ওই খবর পৌঁছে গেছে তার মায়ের কানে। নীলজ মেয়ে, তোকে একবার ভালো করে বলেছি, কানে যায়নি কথা। গ্রামের ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস, পাড়ায় মুখটা কালো করে দিলি। দাঁড়া, তোর বাবা আসুক, সব বলছি। না মা, আমি কিছু করিনি। ওই ছেলেটা আমার পেছনে পেছনে আসছিল, আমি অনেকবার বারণ করেছি কিন্তু শুনিনি। আমি প্রতিদিন যখন স্কুলে যাই তখন আমাকে এভাবে পিছু করে। তৃষ্ণা নিজেকে ভালো প্রমাণ করার জন্য অভির উপর দোষ চাপিয়ে দেয়। এইদিকে অভির উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরিয়েছে। পড়াশোনায় ফাঁকি দিয়ে প্রেম করলে ফলাফল যেমন হওয়ার কথা তেমনি হয়েছিল। তোর পেছনে এত টাকা খরচ করলাম, আর তুই শেষে এরকম নাম্বার পেলে। তুই যা নাম্বার পেয়েছিস তাতে তো কিছু করতে পারবি না লাইফে। তুই না ভালো করে পড়াশোনা করতে পারিস, না ঘরের কাজ, তুই নিজের পায়ে দাঁড়াবি কিভাবে? অভি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান খেতে থাকে। কিন্তু অভি হার মানার ছেলে নয়, তাই সে বড় পরিকল্পনা করতে শুরু করে। বাবা, আমি এই বছর জয়েন্ট পরীক্ষাতে বসতে চাই। না, তুই অন্য কিছুতে অনার্স নিয়ে পড়, তুই এত কঠিন পরীক্ষা পারবি না, তোর দ্বারা হবে না। দেখ অভি, আমি তোকে অনেক ভালোবাসি, কিন্তু আমাদের বাড়িতে তোকে মেনে নেবে না, তাই আমি তোকে বিয়ে করতে পারবো না। আমাকে ভালোবাসিস, আবার আমাকে বিয়ে করতে চাস না? তুই এটা কেমন ভালোবাসিস? তৃষ্ণা যে এতদিন ধরে নাটক করেছে সেটা আর বুঝতে বাকি নেই অভির, তাই অভি বলে ওঠে, তুই তো প্রথম আমাকে ভালোবাসার জালে ফাঁসিয়েছিস। তুই বলেছিলিস আমাকে বিয়ে করতে চাস, তাহলে তুই আজ এমন কেন কথা বলছিস? আমি পড়াশোনা করে চাকরি পেলে ঠিক দেখবি তোর বাবা আমাদের মেনে নেবে। না, আমার বাবা মানবে না, বাবা পরিষ্কার বলে দিয়েছে।
তারপরেও অভি অনেকবার বুঝিয়েছে, কিন্তু যে বুঝতে চায় না তাকে কি করে বোঝানো যাবে? কারণ তার বাবা মেনে নেবে না। শুধু তাই নয়, তৃষ্ণা নিজের মনকে বুঝিয়ে ফেলেছে ওর সাথে সে কোনো রকম সম্পর্ক আর রাখতে চায় না। আজ একটা পবিত্র ভালোবাসা আবার হেরে গেল। ভালোবাসা হারিয়েছি, কিন্তু স্বপ্নকে হারতে দেব না। তাই আবার সে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেয়।